সালাম আলাইকুম। বাকযন্ত্র ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বা বিষয়। বাকযন্ত্রের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হয়। কিরকম? যে বাকযন্ত্রের ক্ষেত্রে কিছু প্রত্যঙ্গ আমরা ব্যবহার করে থাকি বা সবগুলো মিলিয়ে যে সমন্বয় করে যে বিষয়টি উপস্থাপিত হয় সেটি হচ্ছে বাকযন্ত্র। অর্থাৎ ধ্বনি উচ্চারণে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলা হয়। বাকযন্ত্র বলে। এই যে বাকযন্ত্র সেটি আমরা যদি একটু সন্ধি বিচ্ছেদ করি কি হয়? তো বাক বাক এখানে কয়ের নিচে হসন্ত। বাক অর্থ কথা, বাক যোগ যন্ত্র, এটি সন্ধি বিচ্ছেদ হয়েছে। তো ক, খ, গ, ঘ, ঙ। যখন আমরা এই সন্ধি বিচ্ছেদ করি তো ব্যঞ্জন সন্ধির যে নিয়ম রয়েছে এটি হচ্ছে অঘোষ অল্প প্রাণ, এটি অঘোষ মহাপ্রাণ। তাহলে ঘোষ অল্প প্রাণ ধ্বনি গ যদি থাকে, এখানে বলছে যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি ক এর পর যদি কি থাকে, যদি জ থাকে তাহলে সেটি ঘোষ অল্প প্রাণ হবে। এটি হচ্ছে নিয়ম। কিন্তু আমরা পড়ার সুবিধার্থে এইদিকে আসি যে বাক্যে যদি দেখা যাচ্ছে কোনো শব্দের তৃতীয় ধ্বনি থাকে, তৃতীয় ধ্বনি কোনটি? সেটি হচ্ছে এখানে হচ্ছে গ। তাহলে সেটির যে বিভাজন আমরা করব সেই যে ধ্বনিটি, সেই ধ্বনিটি কোন বর্গের রয়েছে সেই বর্গের প্রথম ধ্বনি দিয়ে। তাহলে গ হচ্ছে ক বর্গের ধ্বনি, ক বর্গের প্রথম ধ্বনি হচ্ছে ক। তাহলে বাক যোগ এখানে বাক যোগ যন্ত্র, এটি এভাবে হয়েছে, গঠন হয়েছে। এবং আমরা যখন দ্রুত উচ্চারণ করি তখন কিন্তু আমরা বাকযন্ত্র বলি, বাকযন্ত্র, কিন্তু আসলে সেটি হচ্ছে ভিতরে রয়েছে বাকযন্ত্র। বাক অর্থ কথা, অর্থাৎ যে সিস্টেমটা, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রে ফাংশন করে ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে, সেগুলোকে বলা হচ্ছে বাকযন্ত্র। ফলে বাকযন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর মধ্যে কি কি রয়েছে, যে মানুষের এই যে বুকটা রয়েছে সেখান থেকে যদি আমরা খেয়াল করি একেবারে মাথা পর্যন্ত, তো এখানে বিভিন্ন প্রত্যঙ্গ রয়েছে। যেমন বুকের ভিতরে রয়েছে ফুসফুস, তারপর রয়েছে গলনালী, তাই না? এই যে গলনালী, এখানে চিত্র আমরা দিয়েছি, আপনারা এখানে দেখুন। তো দেখা যাচ্ছে পাশাপাশি বইটা সামনে রাখতে হবে। এটা হচ্ছে ফুসফুস, তো ফুসফুস গলনালী। তারপর এখানে আমরা আরো দিচ্ছি, আমরা এই দিক থেকে যাই, এটি হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র। আর এটি হচ্ছে অধিজিহ্বা, এই যে ছোট যে জিহ্বার অংশটা ঝুলে থাকে, হা করলে দেখা যাচ্ছে যে ঝুলে থাকে কিন্তু একটা ছোট অংশ, সেটি হচ্ছে অধিজিহ্বা। তারপর এই অংশটা হচ্ছে কোমল তালু, আর এটি শক্ত তালু। তারপর এটি হচ্ছে দন্তমূল, এই যে দন্তমূল খাঁজ কাটা অংশ থাকে, আপনার জিহ্বা দিয়ে যদি উপরের দিকে দাঁতের যে পাটি রয়েছে সেটির ওখানে গিয়ে স্পর্শ করেন, তার উপরে খাঁজ কাটা অংশ দন্তমূল। তারপর নাসিকা গহ্বর, অর্থাৎ এই যে এই দিক দিয়ে এই যে বাতাস এই দিক দিয়ে এসে যদি নাক দিয়ে বের হয়, যে উ, ইয়, ম, ন, যখন নাসিক্য ধ্বনি উচ্চারণ করি তখন বাতাস এই দিক দিয়েও বের হয়। আর ওষ্ঠ হচ্ছে কি বলা হচ্ছে, যে উপরের অংশ, ঠোঁটের উপরের অংশ হচ্ছে ওষ্ঠ এবং নিচের অংশ হচ্ছে অধর। ফলে ওষ্ঠ এবং অধর মিলে কিন্তু ওষ্ঠাধর। এবং এক্ষেত্রে এটাও কিন্তু খুব কাজে লাগে, যেমন প, ফ, ব, ভ, ম, তো সেটি কিন্তু কাজে লাগে। তারপর হচ্ছে নিচের চোয়াল, জিহ্বা হচ্ছে সবচেয়ে সক্রিয় অঙ্গ প্রত্যঙ্গ, কারণ জিহ্বার যে অবস্থান, যেমন ই বললে সেটি সম্মুখে থাকে, জিহ্বা কোথায় থাকে? সম্মুখে থাকে। আবার সামনে দেখা যাচ্ছে উঁচুতে থাকে। তো এরকম উচ্চারণ যখন আমরা পড়ি, তো উচ্চারণ অধ্যায়ে কিন্তু সেটি আসবে, যে জীবের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু যে উচ্চ স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এরকম থাকে। আমরা সেদিকে পরে যাব।
প্রথমত আমরা চেনার চেষ্টা করব যে বাকযন্ত্র আসলে কি। বাকযন্ত্র হচ্ছে বিভিন্ন রকম প্রত্যঙ্গ, যেমন এখানে রয়েছে, আমরা বইটা একটু স্টুডেন্টদের জন্য এখানে দেখাবো যে বইটা এখানে কি রয়েছে। তো এখানে যদি আমরা খেয়াল করি যে এই যে বইটা এখানে কিন্তু বিভিন্ন রকম প্রত্যঙ্গ রয়েছে। তো এই যে প্রত্যঙ্গগুলোর মধ্যে এখানে কি কি রয়েছে আমরা যদি দেখি, যে এই যে প্রত্যঙ্গ এবং এই যে প্রত্যঙ্গের মধ্যে আমরা এখানে চিত্রটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে রয়েছে ফুসফুস। এই যে ফুসফুস, আমরা এটা বই উপরে নিচ্ছি, ফলে দেখাচ্ছে যে এই যে বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ, বাকযন্ত্রের যে বিভিন্ন প্রত্যঙ্গ সেটি হচ্ছে এই যে ফুসফুস। তাহলে ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস কি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস। অর্থাৎ এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি যে ফুসফুস, সেটি কি করছে, যে ধ্বনির যে বায়ু প্রবাহ সেটি উৎস অর্থাৎ সোর্স কোথা থেকে, একটা নদী যেরকম ভাবে বয়ে চলে এঁকে বেঁকে, কিন্তু তার একটা উৎস আছে। যেমন হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে যে নদীর উৎপত্তি সেটি হচ্ছে তার সোর্স বা উৎস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি দেখা যাচ্ছে, যে এটি হচ্ছে ফুসফুস। তারপর আর কি রয়েছে, এটি হচ্ছে শ্বাসনালী। তাহলে এই যে শ্বাসনালী এখানে দেখা যাচ্ছে, তো শ্বাসনালী। তারপর আর রয়েছে খাদ্যনালী, অর্থাৎ এই যে খাদ্যনালী সেটি দিয়ে আসলে খাবারটা কিন্তু এখানে পৌঁছে যায়। খাবারটা এই যে নালী দিয়ে আসে সেটি হচ্ছে খাদ্যনালী। এরপর আমরা দেখব যে ষড়যন্ত্র। তাহলে প্রত্যঙ্গগুলো আমরা প্রথমে চেনার চেষ্টা করি যে ষড়যন্ত্র, এই যে দেখুন এখানে, অর্থাৎ একটা পাতলা যে পর্দা থাকে, যেমন এই পর্দার উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু দেখাচ্ছে নারীদের যে কণ্ঠ সেটি তীক্ষ্ণ হয় এবং পুরুষদের কণ্ঠ সেটি মোটা হয়। তারপর আমরা দেখব যে অধিজিহ্বা। এই যে অধিজিহ্বা যদি আমরা খেয়াল করি, তো অধিজিহ্বাটা এখানে কোথায় দেখা যাচ্ছে, গলবিলীয় গহ্বর। তারপর আলজিভ, এই যে অংশটুকু, এই যে আলজিভ সেটি কিন্তু দেখা যাচ্ছে। তারপর দেখুন কোমল তালু। তো কোমল তালুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোমল অংশটা সেটি হচ্ছে কোমল তালু, এবং শক্ত তালু। তো শক্ত তালু হচ্ছে এই যে এখান থেকে এসে যে এই যে আর দন্তমূল, এই যে উপরের দাঁতের যে খাস কাটা অংশ রয়েছে সেই খাস কাটা অংশটা কিন্তু এই যে দন্তমূল। তারপর নাসিকা গহ্বর। এই যে নাসিকা গহ্বর আমরা কোথায় আমরা দেখতে পাচ্ছি, যে নাসিকা গহ্বর বলতে বুঝতে পারছি এই যে নাসিকা গহ্বর, অর্থাৎ এই যে ছিদ্রটা রয়েছে সেটি হচ্ছে নাসিকা গহ্বর। তো এক্ষেত্রে আমরা আরো কিছু এখানে চিত্র দেখতে পারি। তো আমরা নাসিকা গহ্বরের পাশাপাশি আমরা যদি চিন্তা করি যে এখানে কি রয়েছে, নাসিকা গহ্বর, এরপর আমরা দেখতে পাচ্ছি যে নাসারন্ধ্র। নাসারন্ধ্র অর্থাৎ এই যে অংশটা, অর্থাৎ এটা কিন্তু নাকের ছিদ্র, ঠিক আছে, এই যে নাকের ছিদ্র সেটিকে বলা হচ্ছে যে নাসারন্ধ্র। তাহলে উষ্ঠ, এই যে উষ্ঠ, তাহলে উষ্ঠ হচ্ছে এখানে উপরের অংশ, ঠোঁটের উপরের অংশ। তারপর জিভ, এই যে জিভের অবস্থানটা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জিভ। তাহলে জিভ আমরা খেয়াল করছি নিচের চোয়াল, তাই না, এই যে নিচের চোয়াল। আর মুখগহ্বর অর্থাৎ যে মুখের ছিদ্র, আমরা হা করলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মুখের এই যে ছিদ্র। ফলে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্বাসনালী। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, দেখুন যে আমরা এখানে পাচ্ছি যে বাকযন্ত্র পাচ্ছি, বাকযন্ত্রের মধ্যে কি কি অঙ্গ প্রত্যঙ্গ পাচ্ছি সেগুলো আমরা এখানে দেখলাম। কাজে বাকযন্ত্রের মধ্যে আমরা এখানে দেখছি যে নাসিক গহ্বর রয়েছে, তারপর রয়েছে শক্ত তালু রয়েছে, কোমল তালু রয়েছে, এবং এক্ষেত্রে আরো কি কি রয়েছে আমরা দেখছি যে শ্বাসনালী রয়েছে। তারপর খাদ্যনালী পরিচয় আমরা দেখেছি, ষড়যন্ত্র, অধিজিহ্বা। তারপর কোমল তালু, শক্ত তালু একটা গুরুত্বপূর্ণ উপাদান। কোমল তালু, শক্ত তালু কিরকম ভাবে আসে সেটি আমরা দেখব, যে কোন ফাংশনে কাজ করে। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের প্রধান উৎস হচ্ছে ফুসফুস। এই যে ধ্বনি সৃষ্টি, এই যে ফুসফুস সেটি হচ্ছে ধ্বনি যে সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস। তাহলে ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। ফুসফুসের কাজ কি, তো ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। যদি প্রশ্ন আসে যে কোন প্রত্যঙ্গ শ্বাস গ্রহণ
ও শ্বাস ত্যাগ করে, এখানে আমরা লিখব ফুসফুস। ফুসফুস। ফুসফুস কি করে? শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করে। তারপর আমরা পাচ্ছি যে এই যে শ্বাস গ্রহণ এবং ত্যাগ করার ফলে যে বায়ু প্রবাহটা এই দিক দিয়ে সৃষ্টি হয়, দেখা যাচ্ছে যে এখানে বায়ু প্রবাহটা সৃষ্টি হচ্ছে, সেই বায়ু প্রবাহটা কিন্তু হয় এই যে মুখ দিয়ে বের হবে অথবা নাক দিয়ে বের হবে বা উভয় দিক থেকেও কিন্তু বের হতে পারে। তারপর আমরা পাচ্ছি যে শ্বাসনালী, ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে, অর্থাৎ এই যে শ্বাসনালী, এই যে এটি, সেটি আমরা এখানে দেখব যে এই যে শ্বাসনালী, এই দিক দিয়ে বাতাসটা বের হবে, বাতাসটা এই দিক দিয়ে বের হবে। তো এই দিক দিয়ে বের হবে, কোন দিক দিয়ে বের হবে? এই যে নাসারন্ধ্র, নাসারন্ধ্র, নাসারন্ধ্র আমরা একটু খেয়াল করি যে শ্বাসনালী কোন দিক দিয়ে বের হবে, যখন নাসারন্ধ্র দিয়েও বের হতে পারে, আবার কি হতে পারে যে আমরা এখানে দেখছি যে এই যে নাসারন্ধ্র, এদিক দিয়ে যে বাতাস, এই যে এখান থেকে যে বাতাস সৃষ্টি হলো, সেই বাতাস কি করবে? সেই বাতাস এই দিক দিয়ে এসে তো এই যে নাকের এই অংশ দিয়ে বের হবে, নাকের এই অংশ দিয়ে বের হবে, আবার এখানে কি দিয়ে বের হতে পারে? আবার মুখবিবর, অর্থাৎ এই যে এখানে মুখগহ্বর, এখানে আমরা এই যে মুখগহ্বর, মুখগহ্বর কোনটা? এই যে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু দিয়েও কিন্তু এখানে বের হতে পারে, এই অংশটুকু দিয়েও বের হতে পারে এবং এই অংশ দিয়েও বের হতে পারে। এটা কখন বের হবে, কোন দিক দিয়ে, সেটার এখানে আমরা ব্যাখ্যা করব। এরপর আমরা যখন দেখব যে ষড়যন্ত্র, শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান, ষড়যন্ত্র অবস্থান কি? শ্বাসনালীর উপরের অংশ। তো ষড়যন্ত্র সেটি আমরা লিখব ষড়যন্ত্র। তো শ্বাসনালীর উপরের অংশে, শ্বাসনালীর উপরের অংশে, তাহলে শ্বাসনালী কোথায় রয়েছে? আমরা এই যে দেখব এই যে ষড়যন্ত্র, তাই না? এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে শ্বাসনালী, এই যে এটা এই দিক দিয়ে যখন এই শ্বাসনালীটা এখানে, তো এটার উপরের অংশ, তাহলে ফুসফুস, এখানে ফুসফুস আর এই যে শ্বাসনালী, তো এটার উপরের অংশটা এই যে এখানে এই জায়গাটাতে হচ্ছে ষড়যন্ত্র। তাহলে শ্বাসনালীর উপরের, শ্বাসনালী উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান। খেয়াল করতে হবে যে এখানে অবস্থান উপরের অংশে, ষড়যন্ত্রের অবস্থান, এবং মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থির পাশে থাকে। তার মানে এটি কোথায় থাকে? মেরুদণ্ডের, এই যে ষড়যন্ত্র, এটি মেরুদণ্ডের 4, 5, 6 অস্থির পাশে থাকে। মেরুদণ্ডের 4, 5, 6 নং অস্থির পাশে থাকে, এটি খেয়াল করতে হবে। তো মেরুদণ্ডের 4, 5 যে অবস্থান থাকে, এবং অধিজিহ্বা ষড়যন্ত্র ধ্বনিদ্বার ষড়যন্ত্রের অংশ, এবং ষড়যন্ত্রের মধ্যে 3টি অংশ থাকে, 3টি বিষয় থাকছে, সেটি কি কি আমরা দেখছি যে এর মধ্যে থাকছে অধিজিহ্বা, এক হচ্ছে অধিজিহ্বা, অধিজিহ্বা, তারপর থাকছে ষড়যন্ত্র আর ধ্বনিদ্বার, ষড়যন্ত্র আর ধ্বনিদ্বার। ধ্বনিদ্বার অর্থাৎ ধ্বনিদ্বার মানে কি? দ্বার মানে হচ্ছে দরজা, অর্থাৎ ধ্বনি সৃষ্টিকারী যে দরজা রয়েছে সেটি হচ্ছে ধ্বনিদ্বার। তার কাজেই এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3টা হচ্ছে কিসের অংশ? এই যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের অংশ। ফলে এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোনটি ষড়যন্ত্রের অংশ, নিচের কোনটি ষড়যন্ত্রের অংশ নয়।
যদি প্রশ্ন করে নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ নয়, তখন আমরা কি উত্তর দিব? তো এখানে অপশনে 3টা থাকবে, অধিজিহ্বা থাকবে, স্বরযন্ত্র থাকবে, আরেকটা বিষয় কি থাকবে, যে ধ্বনি, এখানে দাঁড় থাকবে। ফলে ধ্বনি, দাঁড় আর হচ্ছে স্বরযন্ত্র আর অধিজিহ্বা, এই সবকিছু মিলেই স্বরযন্ত্রের অংশ। এবং স্বরযন্ত্র কোথায় থাকে? মেরুদণ্ডের 4, 5, 6 নং অস্থির পাশে থাকে, 6 নং অস্থির পাশে থাকে। এরপর আসুন যে জিভ। তো জিভটা আসলে আমরা খেয়াল করব যে জিভ জিভ তো সবচেয়ে সক্রিয়, সক্রিয়, কারণ কথা বলতে গেলেই কিন্তু জিভ আসে। সবচেয়ে সক্রিয় হচ্ছে জিভ। তাহলে দেখুন জিভ কেন সবচেয়ে সক্রিয়? আপনি যখন কথা বলছেন তখনই আপনার জিভ ফাংশন করছে, এবং এই ক্ষেত্রে যখন আমরা রস্বই উচ্চারণ করছি, তো রস্বই তারপর হচ্ছে দেখাচ্ছে রস্বই দীর্ঘই, তো রস্বউ দীর্ঘ, এগুলো যখন উচ্চারণ করতে যাচ্ছেন তখন জিভের অবস্থান উচ্চ অবস্থানে থাকছে, এটা হচ্ছে উচ্চ, জিভ উঁচুতে থাকে। এবং এই যখন রস্বই আমরা বলি তখন কিন্তু জিভ কি করে? সামনের দিকে থাকে, প্রথমত উঁচুতে থাকে, এরকম উঁচুতে থাকে এবং সামনের দিকে থাকে। জিহ্বা কিরকম? এরকম। তো জিহ্বার অংশটা আমরা একটু চিত্র আঁকি, যে এটা হচ্ছে জিহ্বার মাথা, মানুষের জিহ্বাটা এরকম। তাহলে যখন আপনার এই এই অংশটুকু সামনে থাকে, সেটি কিন্তু উঁচুতে থাকে। তাহলে যখন রস্বই বলছেন তখন এই সামনের অংশটুকু উঁচুতে থাকে, আবার কি থাকে? সামনে থাকে। তাহলে উচ্চ ও সম্মুখ, যখন আমরা এই যে এগুলো আরো পড়তে যাব, পরের পরিচ্ছেদে কিন্তু আসবে যে ধ্বনির উচ্চারণ। তো উচ্চারণের ক্ষেত্রে স্বরধ্বনির উচ্চারণ, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ সেখানে আসবে। এবং আমরা যদি খেয়াল করি যে ধ্বনি ও বর্ণের মধ্যে যে স্বরধ্বনি, স্বরধ্বনি চ্যাপ্টারে কিন্তু এটা আসবে। তো স্বরধ্বনিগুলোর উচ্চারণ স্থান কিরকম আসে, তো সেগুলোর মধ্যে আসবে। ব্যঞ্জন ধ্বনির মধ্যে আলোচনায় আসবে যে কিভাবে সেটি কাজ করে। তাহলে সক্রিয় কেন বলা হচ্ছে? সক্রিয় হচ্ছে যে অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ মানে সে সব সময় আর কি কাজ করছে, সে সব সময় কাজ করছে, থেমে থাকে না। কারণ আপনি যে কোনো ধ্বনি উচ্চারণ করতে যান না কেন, ইয়, তারপরে ন, ম, ট, ফ, প, ব, ভ, ক, খ, যত কিছুই আপনি উচ্চারণ করতে যান না কেন, সবকিছুই কিন্তু আপনার প্রয়োজন পড়বে। তাহলে সবকিছুই যেহেতু প্রয়োজন পড়বে, সেটি কিন্তু এই জীবের কারণেই প্রয়োজনটা পড়ে। সবকিছুর মধ্যে কাকে লাগে? এই জীবকে লাগে। ফলে জীব কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করে। যখন স্বরে আ উচ্চারণ করছি তখন জীব হচ্ছে মধ্য স্বরধ্বনি, মধ্য পর্যায়ে থাকে এবং ফ্ল্যাট থাকে, এরকম ফ্ল্যাট থাকে। ফলে এটির অবস্থান ভেদে কিন্তু এটি পার্থক্য হচ্ছে। আবার এ যখন বলছি তখন একরকম, এ যখন বলছি, যখন এরকম এ বলছি, এরকম কিন্তু মাঝখানে থাকছে। ফলে জীব সবচেয়ে সক্রিয় প্রত্যঙ্গ। আরেকটি হচ্ছে জীবের যে উচ্চতা, যে উচ্চতা সম্মুখ, মধ্য, তারপর হচ্ছে সামনে, পিছে, সম্মুখ, পেছনে, এই অবস্থানের ভিত্তিতে কিন্তু ধ্বনির নামকরণ ডিফারেন্ট হয়। এই জীবের ক্ষেত্রে এটি বলা হচ্ছে। এরপর আলজিভ হচ্ছে মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজিভ। তো আলজিভটা এখানে রয়েছে, তো আমরা দেখছি ঝুলন্ত মাংসপিণ্ড। তো ঝুলন্ত মাংসপিণ্ডটা কিরকম? তো আমরা বইয়ে যাব, আমরা বইয়ের ক্ষেত্রে দেখব যে আলজিভ, ঝুলন্ত মাংসপিণ্ড। তাহলে আলজিভ যদি আমরা খেয়াল করি যে আলজিভটা কোথায়, এই যে এখানে বইয়ের ক্ষেত্রে বলা আছে যে আলজিভ। তাহলে এই যে আলজিভ, এই যে ঝুলন্ত মাংসপিণ্ড, এই যে আমরা কলমের যে মাথা রয়েছে সেটি আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে কিন্তু স্পষ্ট হচ্ছে যে ঝুলন্ত আলজিভ হচ্ছে এই যে ঝুলন্ত মাংসপিণ্ড। তো আশা করি আমরা ধরতে পারছি, এই যে এখানে চিত্রের সাথে সাথে আমরা এখানে দেখিয়েছি যে আলজিভের অবস্থানটা কিরকম। তো এরপর আমরা আলজিভের পাশাপাশি আরো যে বিষয়গুলো আছে সেগুলো দেখব। যে ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে গেলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়, খানিকটা কি হয়? খানিকটা নাক দিয়ে বের হয়। তার মানে হচ্ছে আলজিভ নাসিক্য ধ্বনি উচ্চারণে ভূমিকা রাখে। তাহলে আমরা এখানে আলজিভ নিচে নেমে যায়, এটা লিখব যে আলজিভ, আলজিভ
কোমল তালুর সঙ্গে আলজিভ কোমল তালুর সঙ্গে নিচে নেমে যায় নাসিক্য ধ্বনি উচ্চারণের সময়। ফলে যে বাতাস কোন দিক দিয়ে বের হয়, যে বাতাস এই যে নাক দিয়ে কিন্তু বের হয়, অর্থাৎ মুখ দিয়ে পাশাপাশি নাক দিয়ে বের হয়। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় এই আলজিভ নিচে নেমে যায়, তাহলে সেগুলো আমরা একটু দেখি। যে যে ধরুন যে ও, তারপর ন, তারপর মূর্ধন্য, তারপর ম, ইয়, অর্থাৎ এই যে ধ্বনিগুলো আপনি যখন উচ্চারণ করতে যান তখন কিন্তু এই যে এখানে কোমল তালুটা নিচে নেমে যায় এবং কোমল তালুর পাশাপাশি কিন্তু এই যে আলজিভটা এখানে নিচে নেমে যায়। ফলে আলজিভের ক্ষেত্রে আমরা বলছি কোমল তালুর সঙ্গে এটি নিচে নেমে যায়। এরপর আসুন যে তালু মুখবিভরের ছাদ বলা হয়। এই যে এটি একটি প্রশ্ন, অর্থাৎ যে মানুষের মুখবিভর অর্থাৎ মুখটার ক্ষেত্রে এই যে আমরা বলছি ছাদ বলা হয়, তাকে বলা হয় তালু, এবং তালুর দুটো অংশ রয়েছে। তাহলে মুখবিভরের ছাদ হচ্ছে এই অংশটা হচ্ছে তালু। তাহলে এটি হচ্ছে এই তালু। তাহলে তালুটা আমরা একটু খেয়াল করব, বয়ে গিয়ে খেয়াল করব। মুখবিভরের ছাদ আমরা আগে এখানে লিখে নিব যে তালু। মুখবিভরের ছাদ বলা হয়, এবং এর দুটো অংশ আছে। এক হচ্ছে কোমল তালু, দুই হচ্ছে শক্ত তালু। তাহলে কোমল তালু আর শক্ত তালু হচ্ছে মুখবিভরের ছাদ। এবং কোমল তালু আনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নামে, তার মানে আনুনাসিক বা নাসিক্য ধ্বনি উচ্চারণের সময় নিচে নামে, এটি খেয়াল করতে হবে। আমরা এখন চিত্রে যাব যে কোমল তালু কোনটা। তো দেখাচ্ছে যে কোমল তালু উচ্চারণের ক্ষেত্রে আমরা এখানে বইয়ে দেখাবো যে কোমল তালু। তাহলে এই যে কোমল তালু, সেটি আমরা এখানে দেখব যে এই যে কোমল, তাহলে তালু, এই কোমল তালু উচ্চারণের সময় এটা কি হচ্ছে, এটি নিচে নামছে। এই যে এখানে যে অংশটুকু সেটি নিচে নেমে যায়। ফলে নিচে নামলে এই যে গ্যাপটা, এখানে কিন্তু জায়গাটা একটু বড় হয়, ফলে বাতাসটা এই দিক দিয়ে বের হয়, যে নাসারন্ধ্র এই নাক দিয়ে এখানে চলে আসে। ঠিক আছে, এই যে বাতাসটা এই নাক দিয়ে এখানে যখন আর জায়গা বড় হয় তখন এই যে এই দিক দিয়ে এখানে চলে আসে, তাহলে কোমল তালু নিচে নামে। এরপর আমরা দেখব যে শক্ত তালু। তাহলে শক্ত তালুটা কোথায়, যে শক্ত তালুটা আমরা খেয়াল করি যে এই যে হচ্ছে উপরের অংশটা হচ্ছে শক্ত তালু। তাহলে এটা যদি কোমল তালু হয়, এটা শক্ত তালু। শক্ত তালুর ফাংশন কি সেটি আমরা দেখব। যে দেখুন, কোমল তালু ও জীবের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। দন্তমূলের শুরু থেকে কোমল তালু, অর্থাৎ দন্তমূল কোনটা, আপনার জিহ্বার থেকে উপরে, দাঁতের উপরে পাটি আপনি স্পর্শ করেন জিহ্বার মাথা দিয়ে।
জিহ্বার মাথায় সেখানে একটু খাঁজ কাটা অংশ আছে। তাহলে জিভের যে দন্তমূল অর্থাৎ দাঁতের গোড়ালি থেকে শুরু করে কোমল তালুকে বলা হয় শক্ত তালু। তাহলে শক্ত তালু আমরা কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তালুর কোমল অংশ, এই যে পিছনের অংশ। কোমল তালু হচ্ছে এই পিছনের অংশ, কিন্তু শক্ত তালু কি, এই যে সামনে অংশ। তাহলে দেখা যাচ্ছে যে কোমল তালু এই যে পেছনের অংশ, এটা যখন নাসিক্য ধ্বনি উচ্চারণ করতে যায় এটা নিচে নেমে যায়, আরো নেমে যায়। আর এই যে এখান থেকে এই স্পেস থেকে, এই স্পেসটা খেয়াল করি আমরা, যে এই জায়গাটা খেয়াল করব। তো এই জায়গাটা, এই গ্যাপটা বোঝাচ্ছে যে কোমল তালুর সাথে শক্ত তালুর অবস্থানটা কোথায়। তো শক্ত তালু দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে শক্ত তালু বলে। এবং কোমল তালু এবং অর্থাৎ এই যে কোমল তালু এই অংশটা, এই অংশটুকু এবং জিভের সংস্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ কণ্ঠ। তাহলে কণ্ঠমূলীয় ধ্বনি, কণ্ঠমূলীয় ধ্বনি, তাহলে কণ্ঠমূলীয় ধ্বনি আমরা এখানে লিখব কণ্ঠমূলীয়। কণ্ঠমূলীয় ধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ, ও। এটা কিভাবে উচ্চারিত হয়? এটা যখন আমরা উচ্চারণ করতে যাই কণ্ঠমূলীয় ধ্বনি, যে জিভের তাহলে গোড়ালি, জিভের গোড়ালি থেকে কোমল তালু, জিভের গোড়ালি থেকে কোমল তালু, কোমল তালু। তার মানে কণ্ঠধ্বনি উচ্চারণে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি উচ্চারণে কিন্তু কি লাগে, এই যে তালুর প্রভাব রয়েছে। তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি উচ্চারণে তালুর প্রভাব রয়েছে। কিরকম, যে চ, ছ, জ, ঝ, চ, ছ, বর্গীয় জ, ঝ। তো এটি যখন আমরা উচ্চারণ করতে যাই, তারপর তালব্য স, তখন তালুর প্রভাব থাকে। এগুলো হচ্ছে তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি। এগুলো উচ্চারণ করে চ, ছ, অর্থাৎ দাঁতের গোড়ালির ওখানে কিন্তু স্পর্শ লাগে। আর শক্ত তালু ও উপরের পাটি দাঁতের মধ্যবর্তী অংশ হচ্ছে মূর্ধা। মূর্ধা কি, মূর্ধা যে ছোট বাচ্চা জন্ম নিলে, একটা শিশু জন্ম নিলে তার মাথার একটা অংশ কিছুটা কিন্তু লাফ পারে, এরকম লাফ পারে, তো লাফালাফি করে। সেই অংশটার থেকে যদি আপনি একেবারে নিচের পয়েন্টে চলে আসেন কল্পনা করে, অর্থাৎ কোমল তালু, তালু হচ্ছে যে মূর্ধা হচ্ছে এই যে এখান থেকে যদি আপনি নিচের দিকে কল্পনা করে আসেন, এটি হচ্ছে মূর্ধা। তাহলে মূর্ধার ক্ষেত্রে বলা হচ্ছে শক্ত তালু উপরের পাটে দাঁতের উপরের পাটি। আচ্ছা, তাহলে উপরের পাটি কোনটা, এই যে এটা। তাহলে শক্ত তালু, এটা হচ্ছে শক্ত তালু, অর্থাৎ দাঁতের উপরের পাটির মধ্যবর্তী অংশ। এবার আমরা বইয়ে যাব, বই থেকে দেখানোর চেষ্টা করব যে মূর্ধা কোনটা। তো দেখা যাচ্ছে আমাদের বইয়ে বলছে যে শক্ত তালু, শক্ত তালু হচ্ছে এটা। তাহলে এটা যদি শক্ত তালু হয়, তাহলে এই শক্ত তালু আর দাঁতের এই যে দাঁতের উপরের পাটি, এই যে দেখুন খাঁজ কাটা অংশ, এটার মধ্যবর্তী অংশ কিন্তু এই যে এটা। তো এটা যদি চিন্তা করেন, অর্থাৎ এই যে এখান থেকে যদি উপর থেকে চিন্তা করেন, তো এখান থেকে যদি সোজা আসেন, এই যে ছোট বাচ্চা জন্ম নিলে কিন্তু এই মাথার এই অংশটা একটু কি করে, একটু নাড়াচাড়া করে, এই যে একটু লাফালাফি করে। তো সেখানে কিন্তু অনেক সময় মুরব্বীরা সরিষার তেল দিয়ে যায় মাথার মধ্যে। তো এটা এখান থেকে যদি আপনি কল্পনা করেন, তো নিচে চলে আসলে এখানে কি পাওয়া যাচ্ছে, যে এখানে এই যে অংশটা, তার মানে এই যে দাঁতের খাঁজ কাটা অংশ সেখানে, এবং শক্ত তালুর মাঝামাঝি অংশটা, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি মাঝামাঝি এই জায়গায়, এই অংশটাকে বলা হচ্ছে মূর্ধা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি মূর্ধা সেটি কি কাজে লাগছে, সেটি আমরা দেখব। যে কোনো ব্যক্তির ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে, যেমন ড, ঢ। তাড়নজাত ধ্বনি তাড়িত করে, তাই না, তাড়িত করে, তাড়নজাত ধ্বনি, এগুলো উচ্চারণ করতে গেলে এই জিভ, জিভ কি করে, মূর্ধাকে স্পর্শ করে, মূর্ধাকে স্পর্শ করে। অর্থাৎ আপনার যে জিভটা থাকে, জিভটা এরকম উল্টে তাড়না সৃষ্টি করে, মূর্ধার ওখানে গিয়ে এরকম এরকম কি করে, একটু টোকা দেয়, এরকম টোকা দেয়। তার জন্য বলা হয় তাড়িত ধ্বনি, তাড়নজাত ধ্বনি, এরকম টোকা দেয়। তো ফলে জিভা কিন্তু এরকম থাকে, পরে সেটি উল্টে যায়, উপরের অংশ ট,
ট ষড়যন্ত্র, ষড়যন্ত্র, এরকম আমরা যখন পড়বো তখন কিন্তু এটি খেয়াল করতে হবে, ষড়যন্ত্র। তারপর হচ্ছে ঢাকা, তাই না? এরকম ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ড ড ড ড বললে উপরের পাটিতে, উপরের মূর্ধার অংশে গিয়ে বাড়ি খায়। তাহলে মূল, দন্তমূল কোনটা? যে দন্তমূল হচ্ছে যে উপরের পাটি, জিহ্বা যদি আপনি উপরের পাটিতে স্পর্শ করেন, সেখানে যে খাস কাটা অংশটা আছে উপরের দিকে, এটা কিন্তু মানে প্র্যাকটিস করতে হবে স্টুডেন্টদের, চিন্তা করতে হবে যে জিহ্বা, যেমন আপনি ত যদি বলেন, ন ন, দন্ত ন, দন্ত ন, তারপর র র র বললে খেয়াল করুন জিহ্বার ডগা কোথায় যায়? ল ল, উপরের পাটির যে খাস কাটা অংশ আছে ঠিক তার কাছাকাছি ওখানে গিয়ে যায়। তো ফলে দন্তমূল হচ্ছে সেটা, আমরা চিত্রটা একটু দেখব। তো চিত্রের ক্ষেত্রে আমরা দেখছি যে দন্তমূল কোনটা বোঝাচ্ছে। তো দন্তমূল, দন্ত, তাহলে এই যে জীব, দন্ত, এই যে দাঁত, তাহলে এটা যদি দাঁত হয়, তাহলে এই দাঁতের কি, এই যে মূলে, অর্থাৎ এই যে গোড়ালি, সেটি দন্তমূল, এই যে উপরে দেওয়া আছে দন্তমূল, এখান থেকে এদিকে এসে, তো এটা যদি দাঁত হয়, এই যে দাঁত হচ্ছে এটা, দাঁত জিহ্বা দিয়ে স্পর্শ করেন দাঁতের গোড়ালিতে, তাহলে এই যে গোড়ালি, এই জায়গাটা হচ্ছে খাস কাটা অংশ। আমার এই যে কলমটা খেয়াল করুন, কলমের মাথাটা, তো সেটা এই যে এই জায়গায় গোড়ালিতে, কিন্তু এখানে এখানে খাস কাটা অংশ রয়েছে। তো সেই জায়গাটা হচ্ছে দন্ত এবং দন্তমূল। এবং দন্ত উচ্চারণ করতে গেলে কিছু আছে দন্তধ্বনি, কিছু আছে দন্তমূলীয় ধ্বনি। তো দন্তধ্বনি আর দন্তমূলীয় ধ্বনির কিন্তু আমাদের পার্থক্যটা বুঝতে হবে। দন্তমূলে গিয়ে স্পর্শ করে দন্তমূল, তাহলে এখানে আমরা যদি বলি যে দন্তমূল, দন্তমূল, দন্তমূলের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমরা পাচ্ছি ন র, ন র ল স, ন র ল স, এটি দন্তমূলীয়। আবার আপনি যদি উচ্চারণ করেন ত থ দ ধ, ত থ দ ধ, ত ত থ দ ধ, তাহলে ত থ দ ধ, এটি যখন আমরা উচ্চারণ করতে যাই তখন কি হয়? এটি হচ্ছে দন্ততে গিয়ে লাগে, দন্ত, দন্তধ্বনি। তাহলে দন্তধ্বনির ক্ষেত্রে আমরা পাচ্ছি যে ত থ দ ধ, কারণ দন্ত উচ্চারণ করেন আপনার জিভের ডগা দাঁতে গিয়ে লাগছে, ত থ দ ধ। কিন্তু আপনি এটা উচ্চারণ করেন ন ন র ল স, জিভ আরো উপরে উঠে যাচ্ছে, ফলে দন্ত মূলে যাচ্ছে। কাজে দন্ত হচ্ছে এই খাস কাটা অংশ এবং দন্তমূল হচ্ছে এই গোড়ালির অংশ। এখানে কিন্তু সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আর দন্তমূল আর আমরা চিনতে পারলাম, দন্ত আর দন্তমূলীয়। এরপর আমরা উষ্ঠ, উষ্ঠ, উষ্ঠ কি? উষ্ঠ হচ্ছে যে উষ্ঠ, উষ্ঠ সম্পর্কিত। তাহলে উষ্ঠ হচ্ছে উপরের অংশ, ঠোঁটের, ঠোঁটের উপরের অংশ, উপরের অংশ। আর অধর, অধর হচ্ছে ঠোঁটের নিচের, তার মানে কি এই যে এটা হচ্ছে উষ্ঠ, আর অধর হচ্ছে এই যে নিচের অংশ, তাহলে ঠোঁটের নিচের অংশ, এই দুইটা মিলে হচ্ছে উষ্ঠাধর, উষ্ঠাধর, উষ্ঠাধর সন্ধি হয়েছে, তাই না? সন্ধি হয়ে উষ্ঠযোগ অধর, উষ্ঠাধর, উষ্ঠাধর মানে হচ্ছে ঠোঁটের উপরের অংশ আর নিচের অংশ। এবং এটা কি কি কাজে লাগে? এটা দেখা যাচ্ছে যে যখন আমরা করতে যাই, যখন আমরা প ফ ব ভ, প ফ ব ভ সেগুলো লিখতে যাই, বলতে যাই, সেগুলো লাগে। তো এটা হচ্ছে প ফ ব ভ ম। আপনি এটি উচ্চারণ করেন, প্রয়োজনে আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে উচ্চারণ করেন
ফ ব ভ ম, প ফ ব ভ ম, প ফ ব ভ ম, প ফ ব ভ ম। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে কি পাচ্ছি, প ফ ব ভ ম, প ফ ব ভ ম। তাহলে এই যে উষ্ঠ এবং অধর সেটি মিলে কিন্তু উচ্চারণ করছে। কাজে উষ্ঠাধর আমরা উষ্ঠ ধ্বনিগুলো চিনলাম এবং এটার মধ্যে কিন্তু যে উষ্ঠের মধ্যেকার ফাঁকের কম বেশি অর্থাৎ ঠোঁট বেশি খোলা, ক্যাট ক্যাট, যখন বলছি ক্যাট ক্যাট তখন কিন্তু বেশি খোলা হয়ে যাচ্ছে, ক্যাট ব্যাট ব্যাট। ধ্বনি উচ্চারণে কিন্তু এটা বেশি খোলা থাকে। তো সেটি কিন্তু এখানে ক্লিয়ার যে এর উপর নির্ভর করে কিন্তু সংবৃত সংবৃত আর বিবৃত উচ্চারণ হয়, সংবৃত আর বিবৃত উচ্চারণ। তো যেমন এ ধ্বনির উচ্চারণ, যেমন খেলনা খেলনা, যখন বলি তখন কিন্তু এই যে বেশি খোলে, ফলে সংবৃত বিবৃত উচ্চারণ করতে গেলে বা সংবৃত বিবৃত উচ্চারণ নামকরণটা হয় এই ঠোঁটটা কি বেশি খুলবে, বেশি এদিকে যাবে নাকি গোলাকৃতি হবে, এর উপর নির্ভর করে কিন্তু সম্মুখ স্বরধ্বনি, তারপর সম্মুখ পশ্চাৎ স্বরধ্বনি, এরকম অনেক নামকরণ রয়েছে, সেটি উচ্চারণে পড়তে গেলে আসবে। আরেকটি রয়েছে নাসিক্য। নাসিক্যটা কি? তো নাসিক্যটা হচ্ছে নাক নাক নাসিক্য ধ্বনি, বর্গের পঞ্চম ধ্বনিগুলো কিন্তু নাসিক্য। নাসিক্য হচ্ছে যখন উচ্চারণে ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে পাশাপাশি নাক দিয়েও বের হবে, নাক দিয়েও বাতাস বের হবে। তাহলে নাসিকা নাসিকা রন্ধ্রে বাতাস বের হবে, রন্ধ্র দিয়ে বাতাস বের হবে। এবং এটি কখন উচ্চারণ, এবং কোমল তালু, এটি উচ্চারণ করতে গেলে কোমল তালু নিচে নেমে যায়, কোমল তালু নিচে নেমে যায়, এটি খেয়াল করতে হবে, কোমল তালু নিচে নেমে যায়। ফলে আমরা নাসিক্য ধ্বনি যখন উচ্চারণ করি সেটি গুরুত্বপূর্ণ যে ফুসফুসতাড়িত বাতাস এই নাক দিয়েও বের হবে, মুখগহ্বরের পাশাপাশি নাক দিয়েও বের হবে, এবং এটি করতে গেলে এই জায়গায় স্পেসটা ক্রিয়েট করে হচ্ছে কোমল তালু একটু নিচে নেমে যায়, ফলে এই জায়গাটা বড় হয়, দিক দিয়ে বাতাসটা বের হয়। এবং নাসিক্য ধ্বনি হচ্ছে উ, ইয়, ন, ম। তারপরে মূর্ধন্য, এখানে মূর্ধন্য ম, এরকম। তো যখন আপনি নাসিক্য, যেমন ধরুন যে চাঁদ, নাসিক্য ধ্বনি বোঝানোর জন্য চন্দ্রবিন্দু দেওয়া হয়, এই যে চন্দ্রবিন্দু চাঁদ, এই যে যখনই বলবেন যে চাঁদ, চন্দ্রবিন্দু দেখলেই বুঝবেন যে সেটি হচ্ছে নাসিক্য হয়েছে, তার মানে তার নাক দিয়ে বাতাস বের হবে। চাঁদ চাঁদ, একটা হচ্ছে চাঁদ, যেমন এটি যখন বলছি তখন হচ্ছে চাঁদ, আর যখন এটি বলছি তখন বলতে হবে চাঁদ চাঁদ চাঁদ। ফলে এটি কিন্তু গুরুত্বপূর্ণ। তার মানে নাসিক্য দেখা যাচ্ছে নাসারন্ধ্র দিয়ে বাতাস বের হয়, যখন এটা হতে হয় তখন কিন্তু কোমল তালু নিচে নেমে যায়, নিচে নেমে গেলে একটু জায়গাটা বড় হয়, ওই দিক দিয়েও বাতাসটা বের হয়। আর স্বাভাবিকভাবে কি মুখ দিয়ে এই ফুসফুসতাড়িত বাতাস বের হয়। ফলে বাকযন্ত্র যে আজকে আমরা পড়লাম, এবং বাকযন্ত্রের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফুসফুস, মুখ গহ্বর, তারপরে হচ্ছে এই যে নাসিকা, যে নাসিক্য, তারপর শক্ত তালু, কোমল তালু, এরকম ওই সবগুলো প্রত্যঙ্গ মিলে এখানে কি হয়েছে, যে এখানে বাকযন্ত্র গঠিত হয়েছে। কাজে এই ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে বাকযন্ত্রের বিরাট ভূমিকা রয়েছে, এবং এগুলো যদি আমরা না চিনি মুখস্থ করলে পরীক্ষার হলে ঝামেলা তৈরি হতে পারে। কাজে আমরা বুঝে পড়বো, এবং এটির ক্ষেত্রে আমরা প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে জীবের অবস্থান খেয়াল করব, তারপর আমাদের অন্যান্য প্রত্যঙ্গগুলোর অবস্থান যেটি বাইরের সেটির ক্ষেত্রে আমরা খেয়াল করব। যেমন উষ্ঠাধর, সেটি একমাত্র প্রত্যঙ্গগুলোর মধ্যে সেটি বাইরে অবস্থান করছে, উষ্ঠ এবং অধর। তো যখন প বলি তখন ঠোঁটটা কিরকম হয়, তাও ক্যাট বলি তখন কিরকম হয়, ব্যাট উচ্চারণ করি তখন কেমন হয়। তো সেগুলো আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমরা প্র্যাকটিস করি বা একটু খেয়াল করে পড়ি,
তখন সেটি একেবারে মাথায় গেঁথে যাবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এর মধ্য দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।